এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি যে বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সেই কথার কি হবে? এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, তাহলে এনসিপির অবস্থান কি হবে? জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায় সরকার আমাদের দেশদ্রোহী বানাতে চায়। সরকার যদি এই সনদের স্বীকৃতি না দেয় তাহলে আমরা সবাই ঝুলে যাব ফাঁসিতে। অথচ সবচেয়ে বড় গাদ্দারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই। ডক্টর ইউনূস গাদ্দার। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর আছে। আমাদের সাথে ঐক্য করবে বলে তাহলে তারা বিএনপির সাথে জোট করছে, তাহলে জোটই যদি তাদের সাথে করে তাহলে আমরা কোথায় যাব, এই বলে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটি চক্রান্ত, আর কিছুই না। প্রিয় দর্শক, ইটিসি নিউজ বাংলাতে আপনাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তের দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা অংশবিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন। তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয়। সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসি। এরকম পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, প্রফেসর ইউনূস পদত্যাগ করবেন কিনা একটা ভিডিও আমরা করেছিলাম, কিন্তু নতুন শঙ্কা তৈরি হয়েছে যখন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি জোর দিয়ে বলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু পারিপার্শ্বিক সমস্ত অবস্থা পর্যালোচনা করে এটাই মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। তাহলে ফেব্রুয়ারিতে কি হতে চলেছে? প্রধান উপদেষ্টার পদক্ষেপই বা কি হতে চলেছে? কি বোঝাতে চাইলেন আদতে শফিকুল আলম? তাহলে কি সরকারের সঙ্গে এনসিপির এক ধরনের ভাঙন তৈরি হবে? সরকার বিএনপির প্রতি আস্থা রেখেই এক্সিট পয়েন্টটা খুঁজতে চাইবে? সেই আলোচনায় করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা। নাসিরউদ্দিন পাটোয়ারি হুঙ্কার দিয়েছিলেন তাদের যুব সমাবেশে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, স্পষ্ট করে বলে দিয়েছেন। আজকে হান্নান মাসুদ বলছেন যে জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া নির্বাচনে এনসিপি যাবে না। তো এনসিপি যদি নির্বাচনে না যায়, জামাত যদি নির্বাচনে না আসে, তাহলে সরকার কি করবে? সরকার তো বিপদে পড়ে যাবে, কারণ এমনিতেই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে হবে তাদেরকে। তাদের ধারণা সেই ক্ষেত্রে জামাত এবং এনসিপি, যারা সরকারের সবথেকে ঘনিষ্ঠ পক্ষ, তারা যদি নির্বাচন না করে, তাহলে কি সরকার শুধু বিএনপিকে নিয়ে অন্যান্য দলগুলোকে নিয়ে নির্বাচনে যাবে? সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? সেরকম প্রশ্ন যখন উত্থাপিত চতুর্দিকে হচ্ছে, তখন শফিকুল আলম গতকালকে জোর দিয়ে বললেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। কি বললেন? ভাষাটা কি বললেন? যে আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারো সাধ্য নেই নির্বাচন ঠেকানোর মতো ক্ষমতাও নেই। নির্বাচন কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে। যারা সন্দেহ করছেন তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা তো অনেক কথাই বলেন। প্রধান উপদেষ্টা রিসেট বাটনের কথা বলেছিলেন, পরে সেটা ভিন্ন ব্যাখ্যা দিয়ে অস্বীকার করা হয়েছে। প্রধান উপদেষ্টা মাস্টার মাইন্ডের কথা বলেছিলেন, যে জুলাই বিপ্লবের একজন মাস্টার মাইন্ড মাহফুজ আলম, তারপরে সেটার ভিন্ন ব্যাখ্যা দিয়ে বিষয়টাকে অন্যদিকে নেওয়া হয়েছে এবং এনসিপি নেতা সহ সমস্ত রাজনৈতিক দল ব্যাপারটাকে অস্বীকার করেছে যে জুলাই আন্দোলনের কোনো মাস্টার মাইন্ড ছিল না, এটা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন। যদি মাস্টার মাইন্ডের তত্ত্ব বিশ্বাস করতে হয়, তাহলে সেখানে ষড়যন্ত্র তত্ত্ব আসবে। ব্যাপারগুলো যখন তিনি বহু রকমের নির্বাচন নিয়েও বহু রকমের কথা বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না এরকম কথা বহুবার বলেছেন, আবার সেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে নির্বাহী আদেশে, বহু কিছুই হয়েছে যেগুলো তিনি বলেছিলেন অন্যরকমভাবে উল্টোটা হয়েছে। তাহলে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন, এটাই যে আমি বাইবেল হিসেবে ধরে নিতে পারি, সেটা কেন আমরা ভাবতে যাব? কারণ ব্যত্যয় তো ঘটেছে, তার কথায় ব্যত্যয় তো ঘটেছে। আবার প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম যখন বলেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নেই এবং কারো সাধ্য নেই এটা ঠেকানোর, তখন নতুন করে সন্দেহ তৈরি হয় যে তিনি এই কথাটা এত জোর দিয়ে বলছেন কেন। এই জোর দিয়ে বলার কারণ এটাই যে মানুষ আদতে বিশ্বাস করছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই কারণে তিনি বিশ্বাস করানোর চেষ্টা করছেন। আদতে এই বিশ্বাস করানোর চেষ্টাটাও যে একটা অবিশ্বাসের অংশ হয়ে যাবে, কিংবা এটাতে যে নতুন করে আবার অবিশ্বাস তৈরি হবে, সেটা কি তিনি ভেবেছেন? কারণ তার কথারও কিন্তু আগা মাথা মুন্ডু কোনো কিছুই বোঝা যায় না। বিভিন্ন সময় বিভিন্ন চটকদার কথা বলতে অভ্যস্ত তিনি, যেটা দায়িত্বশীল জায়গায় বসে থেকে বলা উচিত বলে মনে করেন না অনেকেই। যেমন নাহিদ ইসলাম পদত্যাগ করার সময় তাকে পাশে নিয়ে সংবাদ সম্মেলন করলেন, একেবারেই আইনের ব্যত্যয় ঘটালেন, নাহিদ ইসলামকে দেখিয়ে বললেন যে উনি আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তো এগুলো তো নিশ্চিত যে সরকারের পক্ষপাতিত্ব। তো সেই কাজগুলো আমরা তাকে করতে শুনেছি। 15 আগস্ট সম্পর্কে তিনি মানে পুলিশকে নাকি নির্দেশনা দিয়েছেন, ধানমন্ডি 32-এ যে কর্মকাণ্ড পুলিশ করেছে কিংবা মব বাহিনী করেছে, সেই নির্দেশনা নাকি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি দিয়েছেন, যেটা ধানমন্ডি থানার ওসি একেবারে গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন যে প্রেস সেক্রেটারির নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি, যেগুলো আওতার বাইরে। তো আওতার বাইরের অনেক কিছু নিয়ে কখনো কখনো বেশ বেফাঁস মন্তব্য তাকে করতে শুনেছি। সুতরাং তার কথার উপরে আস্থা রাখাটা খুব মুশকিল। আবার তিনি আরেকটু তার কথাটা বলেনি, সেটা হচ্ছে যে প্রেস সচিব আরও বলেছেন নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে। এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে।
নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পারবেন। যারা নির্বাচনে অংশ নেবেন তারা মানুষের কাছে যাবেন, মানে কথাগুলো যেন কেউ জানে না যে নির্বাচনের আবহাওয়া তৈরি হলে মানুষ নির্বাচনের মানে শোরগোল তৈরি হয়, আলোচনা তৈরি হয়, প্রার্থীরা মানুষের দ্বারে দ্বারে যায়, এগুলো মনে হচ্ছে নতুন কথা, এগুলো তাকে আবার নতুন করে বলতে হবে। মানুষের সঙ্গে তারা কথা বলবেন, তখন সত্যিকার অর্থে একটা নির্বাচনের আমেজ মানুষের মাঝে তৈরি হবে, তখন সব সন্দেহ দূর হবে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং রোজার আগেই হবে। তিনি নিজেই বলছেন যে তখন সব সন্দেহ দূর হবে। তার মানে তাকে কেন্দ্র করে, সরকারকে কেন্দ্র করে, প্রধান উপদেষ্টার কথাকে কেন্দ্র করে সন্দেহ রয়েছে। এখন সন্দেহটা কেন রয়েছে? সন্দেহটা কি সাধারণ মানুষ তৈরি করেছে? না, সন্দেহটা তারাই তৈরি করেছেন। নানা সময় নানা ধরনের কথা বলে তারা নিজেরাই সন্দেহটা তৈরি করেছেন। আবার নিজেরাই যখন সন্দেহ তৈরি করেছেন তখন বিভিন্ন দিকে একটা ব্যাপার খুব করে আলোচনা হচ্ছে। যেমন দুইজন নেতার দুটি মন্তব্য বলতে পারি। সেটা হচ্ছে যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলছেন যে নির্বাচনের সময় এমনও হতে পারে যে এই সরকারের পরিবর্তে নতুন আরেকটা সরকার, তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে, যার অধীনে নির্বাচন হতে পারে। তাহলে এই তত্ত্ব থেকে আসলো? আবার এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ তিনি বলেছেন যে পরিস্থিতি এমন হচ্ছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করে ফেলবেন, যেটা তার কথা সহ বিভিন্ন দিকের বিশ্লেষণ করে আমরাও বলেছিলাম যে পরিস্থিতি এমনটাই নিজের কন্ট্রোলের বাইরে চলে যাবে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করে ফেলতে পারেন। আবার নুরুল হক নূর বলছেন নতুন আরেকটা সরকার আসছে, এবং সমাজে সব থেকে প্রতিষ্ঠিত যে আলোচনাটা সেটা হচ্ছে যে এই সরকারের আমলে এই সরকারের অধীনে নির্বাচন হবে না। আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন ইন্টারভিউতে বলেন যে নির্বাচনের আগে, তফসিলের আগে অনেক উপদেষ্টাই সরকার থেকে সরে যাবে, তার মানে হচ্ছে যে সরকারের মধ্যে একটা বড় চেঞ্জ হবে। সেই চেঞ্জ কিভাবে মেনটেন করা হবে? সেই চেঞ্জের মাধ্যমে কি পুরো সরকার ব্যবস্থায় চেঞ্জ হবে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথাতে কিন্তু একটা অনুমান পাওয়া যায় যে সরকার ব্যবস্থা চেঞ্জ হয়ে যাবে। নির্বাচনের আগে আগে একটা ছোট সরকার হবে, সেই ছোট সরকারের নাম হয়তো তত্ত্বাবধায়ক সরকার হবে। সেই সরকারের নেতৃত্বে প্রফেসর ইউনূস থাকবেন কিনা সেটা যথেষ্ট সন্দেহ রয়েছে, এবং সেই সন্দেহের মূল কারণ হচ্ছে প্রফেসর ইউনূস যাদেরকে ঘনিষ্ঠ ভাবছেন, সেই জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, তারা নির্বাচন বয়কটের হুমকি এরই মাঝে দিয়েছে। যদিও বিএনপির বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে বা বিডি নিউজ 24 যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে এই সব মানে এটা না হলে ভোটে যাব না, ওটা না হলে ভোট হতে দেব না, এটা মানতে হবে, ওটা মানতে হবে, এই সমস্ত আলোচনা শুধুমাত্র বিএনপির উপরে চাপ তৈরি করার জন্য, এবং সেই চাপ তৈরি করা কারণ আগামী সরকারে বিএনপি যেন জামাত এবং এনসিপিকে রাখে, অর্থাৎ মন্ত্রিত্ব দেয় তাদেরকে। তার মানে হচ্ছে যে রাজনীতির মাঠে অনেক কিছু হতে পারে, অনেক কিছু হচ্ছে, অনেক কিছু আগামীতে হবে, এবং বিএনপি শেষ পর্যন্ত যত সম্পর্ক খারাপই থাকুক সম্ভবত এনসিপিকে নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে, এমনটা বিএনপির ভেতরের আভাসে মনে হচ্ছে। কারণ প্রফেসর ইউনূসের লন্ডন বৈঠকের অন্যতম একটা বড় শর্ত ছিল বলে অনেকে আলোচনা করেন যে কোনো মূল্যে এনসিপিকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে হবে। সেই প্রতিষ্ঠিত করার দায়িত্ব হয়তো বিএনপি নিয়েছে, তাই ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রফেসর ইউনূস। সেই ক্ষেত্রে এনসিপির কল্যাণার্থে জামাতের দাবি অ্যাভয়েড করে, ইসলামী আন্দোলনের দাবি অ্যাভয়েড করেও নির্বাচন হতে পারে। আর সেই ক্ষেত্রে যদি জামাত কিংবা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এরকম বক্তব্য চলে আসে যে প্রফেসর ইউনূসের অধীনেই আমরা নির্বাচনে যাব না, তখন বেশ অসম্মানজনক পরিস্থিতি তৈরি হবে, আর তখনই তার পদত্যাগটা নিশ্চিত হয়ে যেতে পারে। সব মিলিয়ে এখনো একেবারে পরিপূর্ণভাবে বলা সম্ভব নয় যে নির্বাচন নিয়ে আরো কোন কোন সার্কাস আমাদের দেখতে হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর আছে। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নানা রকম প্রতিবেদন প্রকাশ করছে। সর্বশেষ যেই প্রকাশিত যে প্রতিবেদনটা করেছে সেটা নিউ ইয়র্ক টাইমস, খুব প্রভাবশালী এবং খুবই পরিচিত, সুপরিচিত একটা গণমাধ্যম। তারা যে শিরোনামটা করেছে যে বিপ্লবের 1 বছর পর আশা হতাশায় রূপ নিচ্ছে। অনেকগুলো কার্যক্রম তারা বলেছে যে এই প্রত্যাশা নিয়ে যেই উত্থান ঘটেছিল, কিন্তু পরবর্তীতে সরকার সেটাকে মানে বাস্তবে রূপ দিতে পারেনি। রাজনৈতিক দলগুলো বিচ্যুত হয়েছে, বরং রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে একাট্ট হয়েছে। সংস্কারের যেই কার্যক্রমগুলো হাতে নিয়েছিল, 11টা সংস্কার, উচ্চাভিলাষী পরিকল্পনা ছিল, কিন্তু সেই উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে তেমন সাড়া পাওয়া যায়নি, বরং তারা নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত ছিল। এবং সেই আগের ধারাবাহিকতা অনুযায়ী যে দুর্নীতি, অপশাসন, ক্ষমতার অপব্যবহার দেখা গেল যে সেইগুলি তারা চর্চা করতে লাগলো। ফলে প্রতিষ্ঠান দাঁড়ালো না, প্রতিষ্ঠানের উপরে নানা রকম রাজনৈতিক কর্তৃত্ব, নেতৃত্ব, ফলে তছনছ একটা অবস্থা, এলোমেলো অবস্থা, একটা বিশৃঙ্খল অবস্থা, যেই এক ধরনের ফ্যাসিস্ট শাসনের যেভাবে পরিচালিত হতো, সেখান থেকে হঠাৎ করে মুক্ত হবার পর সেই শাসনের যেই অংশগুলো, পুলিশ, প্রশাসন, অন্যান্য অংশগুলি তারা নিষ্ক্রিয় হয়ে গেল বা ছত্রভঙ্গ হয়ে গেল। এখন এই ভাঙা চোরা ব্যবস্থার উপরে যে সরকার আসলো, সেই সরকার ঠিক মতন তারা শাসন কাজটা আগাইতে পারলো না, কারণ তার পক্ষে কোনো রাজনৈতিক দল তাদের সাপোর্ট ছিল না। জনগণের হয়তো একটা সাপোর্ট আছে, কিন্তু তার যে সংগঠিত একটা রূপ সেটা কিন্তু
প্রকাশ পায়নি। ফলে ধীরে ধীরে হতাশায় রূপ নিয়েছে। যে ছাত্ররা একটা গণঅভ্যুত্থান সংগঠিত করলো, তারা যখন রাজনৈতিক দল গঠন করলো, তখন তারাও একটা প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় গেল। সেটা অন্যান্য বড় রাজনৈতিক দল বা ছোটখাটো সব রাজনৈতিক দলের মতনই তারাও একটা রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেল। ফলে সবাইকে নিয়ে মার্চ করা, যেই স্বপ্নটা বাস্তবায়ন করার বিষয়টা সামনে আসলো, সেটা কিন্তু আর বাস্তবায়িত হলো না। এখন এখানে বলা হচ্ছে যে কাঙ্ক্ষিত পরিবর্তনের ধীর গতিতে অনেক বাংলাদেশি হতাশ। তারা ভাবছেন, তবে কি আবু সাইদের মতন বিক্ষোভকারীরা বৃথাই নিজেদের প্রাণ উৎসর্গ করলো? এই প্রশ্নটা আসলো। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার দুর্নীতি, মূল্যস্ফীতি, চাকরির স্বল্পতা এবং প্রবলভাবে জেকে বসা প্রশাসনের মতো পদ্ধতিগুলো সমস্যা দূর করার চেষ্টা করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে জনরোষ আংশিক বাড়িয়ে দিয়েছিল এসব সমস্যা। গণতান্ত্রিক সংস্কার কাজ দ্রুত কার্যকর করা শিক্ষার্থীদের জোর দাবি ছিল। তারা চাইছেন গত বছরের বিক্ষোভকারীদের উপর হামলার জন্য শেখ হাসিনা এবং তার দলের অভিযুক্ত নেতা কর্মী এবং পুলিশ সদস্য সহ অন্যদের দ্রুত বিচার হোক। আবু সাইদের ভাই রমজান আলী বলছেন, আমরা ভেবেছিলাম দেশ নৈতিকভাবে উন্নত হবে, বৈষম্য শেষ হবে, সুষ্ঠু নির্বাচন হবে, হত্যাকারীরা শাস্তি পাবেন এবং সেই শাস্তি অপরাধীদের আতঙ্কিত করবে, কিন্তু এরকম কিছুই ঘটেনি। সত্য তাই। মানে সেই নির্বাচনটা ভালো নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে সেটা নিয়েই তো একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে টানা হেঁচড়া। রমজান আলী বলছেন, মোহাম্মদ ইউনূস না থাকলে পরিস্থিতি হয়তো আরো খারাপ হতো, হয়তো তিনি থাকাতে কিছু ঠেক না দেওয়া গেছে। বিশ্বের অন্যতম দরিদ্র এবং দুর্নীতিগ্রস্ত একটি দেশের সংস্কার কাজের ভার মোহাম্মদ ইউনূসের কাঁধে এসে পড়েছে। এটি এমন এক দেশ যা এখনো বিভক্ত, নানা বিষয়ে বিভক্ত। সেখানে আবার প্রায় 50টা রাজনৈতিক দল রয়েছে। আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করাই ছিল মোহাম্মদ ইউনূসের প্রথম কাজ। গণ অভ্যুত্থান পরবর্তী লুটপাট, বিশৃঙ্খলা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর হামলা দেশকে অস্থিতিশীল করে তুলেছিল। তবে দেশ বর্তমানে আগের চেয়ে বেশি স্থিতিশীল হলেও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, হিন্দু সংখ্যালঘু এবং শেখ হাসিনার সমর্থকদের উপর চালানো সহিংসতা দমনে সরকার যথেষ্ট উদ্যোগ নেয়নি। অন্যদিকে একই সময় ইসলামী কট্টরপন্থীরা নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা চালিয়েছে। বড় পরিসরে সংস্কার কর্মসূচি শুরু করা ছিল ইউনূসের পরবর্তী লক্ষ্য। এই জন্য 11টা কমিশন হয়েছে, কিন্তু সেই কমিশন এগোচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আব্দুল্লাহ সালেহিন অয়নের সাক্ষাৎকার নিয়েছে নিউ ইয়র্ক টাইমস। সেখানে তিনি বলছেন, এখন সবকিছু এলোমেলো মনে হচ্ছে। গত বছর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভে তার পায়েও গুলি লেগেছিল। আমাদের স্বপ্নগুলো অপূর্ণ রয়ে গেছে মন্তব্য করে আব্দুল্লাহ বলেন, ছাত্র নেতারা যে তাগিদ নিয়ে নিজেদের পরিকল্পনাগুলো শুরু করেছিল তা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। গত সপ্তাহে মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছে, আগামী ফেব্রুয়ারিতে সংস্কার করা একটি ভোট ব্যবস্থার আওতায় দেশের নির্বাচন হবে। কিন্তু এর আগেই বিস্তারিত অনেক বিষয়ের সমাধান বাকি, যা রাজনৈতিক দলগুলোর মতবিরোধের কারণে সুরাহা করা যাচ্ছে না। এই যে গণপরিষদের নির্বাচন হতে হবে, সংবিধান পরিবর্তন করতে হবে, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে, নির্বাচন পদ্ধতি হবে, পিআর, এগুলো নিয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সঙ্গে মতবিরোধ আছে। ফলে এই মতবিরোধের কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া এবং সেই দুর্নীতি, সেই ঘুষ দুর্নীতি, যে বিষয়গুলো একেবারে দেখা যাচ্ছে যে সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত স্পর্শ করছে। একজন সচিব তো বলেই বসলেন যে 8 জন উপদেষ্টার বিরুদ্ধে তার কাছে সুনির্দিষ্ট দুর্নীতির প্রমাণ আছে। এটা বলে একটা বিব্রতকর অবস্থা। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রতিবাদ করছেন, কিন্তু অনেকের মধ্যে বিশ্বাস জন্মাতে শুরু করেছে যে উপদেষ্টাদের কেউ কেউ দুর্নীতিতে নিমজ্জিত। যেই পুলিশ প্রশাসন দুর্নীতি মুক্ত হবে এবং একেবারেই পরিবর্তিত নতুন একটা ব্যবস্থা চালু হবে, কিন্তু দেখা যাচ্ছে সেটা না, বরং এখন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে রাজনৈতিক দলগুলো বক্তব্য রাখছে। অর্থাৎ নির্বাচনটা একতরফা হয়ে যেতে পারে, তেমন কথাও বলা হচ্ছে। সব মিলিয়ে মানুষ যথেষ্ট পরিমাণ আশাহত হয়েছে। এই জায়গার থেকে আবার উত্তরণ ঘটবে, তেমন হয়তো নির্বাচনের মধ্য দিয়ে সেটি হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপাতত যেটা মানুষের মধ্যে একটা হতাশা কিন্তু ক্রমেই বাড়ছে, এটা হলো বাস্তব।